তালাশের ১২১তম পর্ব নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ আমরা ২১তম পর্ব প্রচারিত হচ্ছে আজ। ২১তম পর্বের বিশেষত্ব আছে আমাদের কাছে, কারণ এই অনুসন্ধানটা নিয়ে আমরা পুরো টিম খুবই উদ্গ্রীব হয়েছিলাম। কারণ এই অনুসন্ধানের প্রত্যেক পরতে পরতে আসলে রহস্য ছিল। যেমন অনুসন্ধানটা শুরু হয় একটা অপহরণ দিয়ে। আমরা অন্যান্য কাজে আমাদের টিমের যারা অনুসন্ধানী সাংবাদিকরা আছে তারা ব্যস্ত ছিল, কিন্তু তাদেরকে মূলত মোড় ঘুরিয়ে এই কাজে নামিয়ে দেওয়া হয়। কারণ একটা অপহরণের ঘটনা সাধারণত আমরা পাই যে অপহরণ হয়ে যাওয়ার পরে উদ্ধার হয়ে গেছে বা অন্য কোনোভাবে তাকে মানে অন্য কোনো পরিণতি হয়েছে এরকম জানা যায়, কিন্তু আমরা ঠিক অপহরণ হওয়ার সময়টা পর থেকে আমরা খবর পেতে থাকি। তো আমাদের একটা আগ্রহ ছিল যে এটা আসলে কোন দিকে যায়, উদ্ধার হয় কিনা বা এর পেছনে কী আছে সেটা জানার চেষ্টা করব। তো একটা কথা বলি যে আমরা বেশিরভাগ সময় কিছু প্রচলিত অপরাধ নিয়ে আমাদের সামনে চলে আসে। বলতে পারেন যে খাবারে ভেজাল বা ড্রাগ বা কিলিং বা অন্যান্য ব্যাপারগুলো থাকে বা করাপশনের ব্যাপারগুলো থাকে, যেগুলোতে আমরা যদি যে অনুষ্ঠানই দেখায় আপনারাও কিন্তু একটা সময় পর্যন্ত অনুমান করে নিতে পারেন যে এই ঘটনার পরিণতি এভাবে শেষ হতে পারে। কিন্তু এবারের পর্বে ১২১তম পর্বে আমরাও কিন্তু বুঝতে পারছিলাম না ঘটনা কোন দিকে যাবে। কারণ অপহরণ যখন যাকে অপহরণ করা হয়েছে তাকে যখন উদ্ধার করা গেল তখন ঘটনা গেল আরেক দিকে। আরেকটা বিশেষত্ব যেটা আমাদের কাছে মনে হয় যে ওই যে বলছিলাম যে আপনারা একটা অনুমান করে নিতে পারেন ছকের মতো যে হ্যাঁ এটা ড্রাগ নিয়ে কাজ করলে, মাদক নিয়ে কাজ করলে ঘটনাটা এদিকে যাবে, হয়তো কারা ব্যবহার করছে সেটা দেখানো হবে, কারা এটার সাথে জড়িত সেটা দেখানো হবে, ভেজাল নিয়ে কাজ করলে কারা কি ধরনের ভেজাল দিচ্ছে সেটার মধ্যে নতুন কোনো চমক আছে কিনা সেটা দেখানো যাবে। এইবারের পর্বে মানে ১২১তম পর্বে আমরা আসলে একটা নতুন তথ্য উদ্ঘাটন করতে পেরেছি। এই কারণে আমাদের কাছে এই পর্বর গুরুত্ব অনেক বেশি। আমরা পুরো টিম মিলে চেষ্টা করেছি এটাকে একটা ভালো পর্ব করার জন্য। যে একটা অপহরণ, তার পেছনে যে সবচেয়ে আলোচিত বিষয় যে ভর্তি জালিয়াতি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও কিন্তু শোনা যায় যে জালিয়াতি করে লাখ লাখ টাকা খরচ করে ভর্তি হয়েছে, কিন্তু কেউ কখনো বের করে উঠতে পারেনি যে এর পেছনে কারা আছে, কোন কোন চক্র জড়িত, ঠিক নামগুলো চেহারাগুলো কখনো উঠে আসেনি। এবং সেই জায়গাটাতেই কিন্তু খুব অবাক করা তথ্য বেরিয়ে এসেছে। দেশের একেবারে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে নিজেদের মেধা ব্যবহার করে সেখানে ভর্তি হয়ে তারাই আবার অন্য বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির একটা চক্র, ভর্তির জন্য একটা ভর্তি জালিয়াতির চক্র গড়ে তুলেছে। এই কারণে আমাদের কাছে এই পর্বটা একটা বিশেষ পর্ব। আমরা সবসময় আপনাদের কাছে একটু গত কিছুদিন থেকেই প্রত্যেকটি পর্বের শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি। এটা টেলিভিশনে যারা তালাশ দেখে তারা দেখতে পারে না, যারা ইউটিউবে তালাশ দেখে এবং আমাদের সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু এই প্রত্যেক পর্বের পেছনের ঘটনা জানতে পারে। যেমন আমরা বলছিলাম যে একটা অপহরণ রহস্য, সেখান থেকে ভর্তি জালিয়াতি, আসলে কানেকশানটা কি, এই যে রহস্য, এই দুইটার যে কানেকশান সেটাই কিন্তু আপনারা তালাশের এই ১২১তম পর্বে দেখতে পারবেন। তো আর দেরি না করে চলুন আমরা ১২১তম পর্ব দেখি। এবার কথা কম, কাজ হবে বেশি। অনুসন্ধান কখনো কখনো তালাশ টিমকে এমন পর্যায়ে নিয়ে যায় যা আমরা শুরুর দিকে চিন্তাও করতে পারি না। সহজ কথায় কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসাও বলতে পারেন। তালাশের এবারের পর্বের অনুসন্ধান শুরু হয়েছিল একটি অপহরণের রহস্য উদ্ঘাটনের মধ্যে দিয়ে, কিন্তু ঘটনা আমাদের টেনে নিয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি জালিয়াতি পর্যন্ত। এর মধ্যে আছে অপহৃত সন্তানকে উদ্ধারের জন্য একটি পরিবারের নিরন্তর হাহাকার, আছে মুক্তিপণের জন্য হত্যার হুমকি, আর বেরিয়ে এসেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর কিছু ছাত্রের চৌকস জালিয়াতির ভয়ঙ্কর ঘটনা। দেখুন এবারের তালাশ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে আর ফেরেনি সন্তান, মুক্তিপণ হিসেবে লাখ লাখ টাকা দাবি করছে একটা চক্র। মুক্তিপণের টাকা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু
বাবার সামর্থ্য নেই ওই পরিমাণ মুক্তিপণ দেবার। কি হবে এখন? চলুন ঘটনায় ঢুকে পড়ি। এমন একটি খবরে দ্রুত প্রস্তুত হয়ে গেল তালাশ টিম। গন্তব্য টাঙ্গাইল। রাতের মধ্যেই টাঙ্গাইলে পৌঁছে যার মুক্তির জন্য মুক্তিপণ চাওয়া হচ্ছে, সকালেই সেই বাড়িতে তালাশ টিম। ইনি আব্দুল মতিন, যাকে অপহরণ করা হয়েছে বলা হচ্ছে তার বাবা। আব্দুল মতিন আর্থিকভাবেও অসচ্ছল। মুক্তিপণ দিয়ে ছেলেকে উদ্ধার করবে কিভাবে? টাকা দাও 4 লাখ, নাহলে ছাড়বো না। আমি তো বলবো যে আমার ছেলে টাকা দেবো কোত্থেকে, আমি পাবো কোত্থেকে? আমার কাছে টাকা নাই তো। ছেলের নাম সিকান্দার মোহাম্মদ সালেহ, ডাক নাম সৌরভ, মেধাবী ছাত্র। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারার আফসোস ছিল সৌরভের। তাই গত 8 এপ্রিল অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হতে যায় দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভর্তি হতে গিয়ে আর ফেরেনি সৌরভ। আপনার ছেলে ভর্তি হবে, আপনার 4 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে আপনার ছেলে ওইখানে ভর্তি হইতে। লিখিত অভিযোগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হয়েছেন সৌরভের বাবা আব্দুল মতিন। আইন শৃঙ্খলা বাহিনীও সৌরভকে উদ্ধারে মাঠে নেমেছে। সৌরভই তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওই চক্রের সাথে টাকার চুক্তি করেছিল, আর এখন ওই চক্রের ফাঁদেই আটকে গেছে সে। মাঝখান থেকে পরিবারে সন্তান হারানোর আশঙ্কা আর হাহাকার। আসলেই কি টাকার বিনিময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়? হওয়া গেলে সেটাই বা কিভাবে? রিফাত ইসলাম রবিন দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ভিন্ন উপায়ে। 4 লাখ টাকার বিনিময়ে রবিনের পরিবর্তে অন্য কেউ ভর্তি পরীক্ষা দিয়েছে। ভর্তি হওয়ার সময় এখন যে ছবিটা দিছে ওইটা আমার সাথে মিলে। এই রবিন আর ওই সৌরভ একই চক্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। রবিনের মাধ্যম ছিল ময়মনসিংহের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ তানভীর। ভার্সিটিতে গেলে ওই বড় ভাইটাই অনেক সময় হেল্প করে না, পরীক্ষা দিতে গেলে পরীক্ষার্থীদের এইভাবে আর কি পরিচয়। আচ্ছা, রবিনের কথা শুনে মনে হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একদিকে চলে মেধার তুমুল প্রতিযোগিতা, অন্যদিকে ভিন্ন পথে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চলে টাকার খেলা, ভর্তি বাণিজ্য। এসব ঘটনা অনুসন্ধানের আগে ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তির জালিয়াত চক্রের হাতে বন্দী সৌরভের উদ্ধারের সর্বশেষ ঘটনার দিকে নজর দেওয়া দরকার। সৌরভকে কোথায় আটকে রাখা হয়েছে সেটা সৌরভ নিজেও জানে না। বাঁচতে হলে 4 লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। টাকা যে আমি যাব, কোথায় যেতে হবে আমার টাকা নিয়ে? আপনি আসেন, পরে আমরা নিয়ে শুনবেন। আমি কোথায় যাব? নামবো গিয়া কোথায়? মহাখালী নামবেন, টাকা দিবেন, সাথে সাথে নিয়ে চলে যাবেন। সৌরভের পরিবারের আশেপাশেও নজর রাখে ওই চক্র। কালকে আপনার বাসায় লোক ছিল, আপনার আশেপাশে বাসাতে সব খোঁজ করে নিয়ে আসছে। আপনার অবস্থা ভালো না, আমরা জানি। সেই জন্য ভাই একবারেই মনে করেন 3.5 লাখ থেকে 2 লাখে আসছে। 2 লাখ থেকে 1 টাকা কম করলেও হবে না। একদিন পর সৌরভকে উদ্ধারে অভিযানে নামবে র্যাব। অভিযানের স্বার্থেই তালাশ টিমকে সাথে নিতে চায় না তারা, কিন্তু অভিযানটা ঢাকাতে হবে সে ইঙ্গিত ছিল। অভিযানের পরিণতি জানার সাথে সাথে মাঠে নামতে প্রস্তুত হয়েছিল তালাশের অন্য একটা টিম। র্যাবের অভিযানে অপহরণকারী চক্রের একটা অংশ ধরা পড়ল, কিন্তু সৌরভ উদ্ধার হলো না। এদিকে অপহরণকারীদের একাংশ র্যাবের হাতে ধরা পড়ায় পরের দিন সন্ধ্যায় তারা সৌরভকে ছেড়ে দেয়। সৌরভ রাজধানীর নিউ মার্কেট থানায় গিয়ে আশ্রয় নেয়। এ খবর পেয়ে তালাশের অন্য দলটি ছুটল নিউ মার্কেট থানায়। সৌরভ পুলিশ হেফাজতে। সৌরভের বাবা টাঙ্গাইল থেকে রওনা দিয়েছেন ঢাকার দিকে। রাত 12:15 সৌরভের বাবা এলেন থানায়। সৌরভ তো উদ্ধার হলো, ঘটনা কি তাহলে এখানেই শেষ হয়ে যাবে? না, র্যাব তাদের অভিযান অব্যাহত রেখেছে এবং তালাশ টিম নিজেদের মতো করে অনুসন্ধান করছে। সৌরভের কাছ থেকে পুরো ঘটনা জানা গেলে নিশ্চয়ই আরও কোনো
সূত্র বেরিয়ে আসবে। বারবার বলতো যে ফোন দিয়ে তুই টাকা দে, না তো গুলি করে মেরে ফেলবো, গুলি করে মেরে ফেলবো। এটা বলতো। এই ঘটনার সাথে কোনোভাবে কি আপনি জড়িত? জড়িত বলতে আমি গেছিলাম তাদের কাছে, তাদের সাথে কন্ট্যাক্ট করছি, আমার দোষ এটা। সৌরভ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রথম কথা বলে হৃদয়ের সাথে। মিথুন আহমেদ হৃদয় টাঙ্গাইল সদরের পার দিঘলিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। সৌরভ আর হৃদয় স্কুলের বন্ধু। খোকন ভাই বললাম যে এরকম এরকম কাজ আছে, পরে খোকন ভাই বলতেছে একটা কাজ দিলে পারে, আবার সমস্যা নাই, তুমি যদি দিতে পারো। ফেসবুকের মাধ্যমে এরকম যোগাযোগ হলো, ফেসবুকে খোকন নাম্বার দিল, এই নাম্বারটা আমি তারপরে দিয়ে দিয়েছি সালেরে। হৃদয় নিজেও এবছর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছে। টাকার বিনিময়ে সৌরভের ভর্তি পরীক্ষা অন্য কেউ দিয়ে দেবে, সেজন্য হৃদয় খোকন নামের একজনের ফোন নম্বর সংগ্রহ করে দেয়। খোকনের সাথে যোগাযোগ রোকনের। রোকন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কোনো মেধাবী ছাত্রের মাধ্যমে অন্যের ভর্তি পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করে। সৌরভকে পাওয়ার পর চক্রের মূল হোতা রোকনকে ধরার জন্য র্যাব বিভিন্ন জায়গায় অভিযান শুরু করল। র্যাবের মাধ্যমে রোকনের ফেসবুক প্রোফাইল পাওয়া গেল। সেখানকার তথ্য বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সমাবর্তনে অংশ নিয়েছে সে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করেছে। ফেসবুক প্রোফাইলে দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোকন সহ আরও কয়েকজনের সেলফি পাওয়া গেল। ছবিগুলো সৌরভ অপহরণের কাছাকাছি তারিখের, অর্থাৎ ওই সময়ে তারা হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল। জানা গেল রোকনের বাড়ি নোয়াখালীতে। তালাশ টিমের সন্দেহ, ছবিতে যাদের দেখা যাচ্ছে তারা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াত চক্রের সদস্য। মেধার কি ব্যবহার দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়তে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জালিয়াত চক্র গড়ে তুলেছে। এই মেধা আর কি কি কাজে লাগায় সে, তা কেবল তখনই জানা যাবে যখন র্যাব তাকে ধরতে পারবে। চক্রের অন্য সদস্যরা র্যাবের হাতে ধরা পড়ার পর গা ঢাকা দিয়েছে রোকন। র্যাবও টানা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তার সঠিক অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত 20 এপ্রিল নোয়াখালী থেকে আটক হলো রোকন। সেখান থেকে তাকে টাঙ্গাইলে আনা হয়। তো রবিনকে গ্রেপ্তার করার পর ইতিমধ্যে রোকন রবিনকে ফোন করে। তো রবিনকে দিয়ে আমরা ফোনটা রিসিভ করানোতে সে কীভাবে টের পেয়ে যায়। টের পেয়ে যাওয়ার পর সে নোয়াখালী চলে যায়। এরপর আমরা তাকে নোয়াখালী বেগমগঞ্জ থেকে গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে রোকনের কাছ থেকে জানা যায় নোয়াখালী থেকে 2006 সালে দাখিল ও 2008 সালে আলিম উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2009-2010 শিক্ষাবর্ষে ভর্তি হয় সে। বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের 212 নম্বর কক্ষে থাকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়েরই বাংলা বিভাগের ছাত্র আবু রায়হানের সাথে পরিচয় হয়। রায়হানের কাছ থেকে রোকন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে কিভাবে ছাত্রছাত্রী ভর্তি করতে হয় তা শিখেছে। প্রথমে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আর কি আমি আসলে জানতে পারি যে এভাবে ভর্তি হওয়া যায়। পড়াশোনা করছি নিজের খরচে, তো ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট পাই নাই কখনোই, যার কারণে একটু লোভ ছিল, নিডি ফ্যামিলি। এবছর রোকন ও তার চক্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীকে ভর্তি করিয়েছে। এদের মধ্যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগে সালেহ সৌরভ, খাদ্য প্রকৌশল বিভাগে মোহাম্মদ রিফাত ইসলাম রবিন, বিবিএতে আদল বিন আশরাফ এবং আরিফ হোসেন নামের একজনকে ইংরেজি বিভাগে ভর্তি করিয়েছে। এদের প্রত্যেকের জন্য ভর্তি পরীক্ষা দিয়েছে অন্যজন। তার বিনিময়ে রোকন চক্র জনপ্রতি 4 থেকে 5 লাখ টাকা করে নিয়েছে। শুধু সৌরভ টাকা দিতে না পারায় তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সৌরভকে কিছুদিন রাখা হয় নিউ মার্কেট এলাকায় জাকারিয়ার বাসায়, তারপর রাখা হয় ঢাকা কলেজের ছাত্রাবাসে। আমাদের কাছে এরকম নিউজ ছিল যে এই অপহরণকারী চক্রের লোকজন ঢাকা কলেজ অথবা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা তারা কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত। চক্রের প্রাথমিক স্তরে কাজ করেছে টাঙ্গাইলের মিথুন আহমেদ হৃদয়। তালাশ টিমের অনুসন্ধান বলছে হৃদয়ও একইভাবে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। হৃদয় যদি নিজে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে থাকে তাহলে অন্যকে ভিন্ন পথ দেখালো কেন? কোনো কিছু বিশ্বাস বা অবিশ্বাস করার আগে
যাচাই করে নেওয়া ভালো, কিন্তু যাচাইটা করা যাবে কিভাবে? কাজ আরও বেড়ে গেল। 4 মিনিট পর আসছে। আগেই বলেছি, তালাশের এবারের পর্বে অনুসন্ধানে নেমে আমাদের কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার অবস্থা। ভর্তি পরীক্ষার জালিয়াতির সাথে সম্পৃক্ত একটি চক্র যখন সামনে চলে এলো, তখন জানা গেল আরও বেশ কয়েকটি চক্র আছে যারা এই কাজে লিপ্ত। ছাত্র অবস্থাতেই লাখ লাখ টাকা উপার্জন তাদের মেধা কোথায় ব্যবহার করে সেটা দেখুন। ভর্তি জালিয়াতি চক্রের প্রাথমিক স্তরে কাজ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা। তারা কোনো টাকা পায় না। পরের স্তরে কাজ করে একজন জেলা প্রতিনিধি, মূলত সেই ভর্তিচ্ছু শিক্ষার্থীর সাথে টাকার চুক্তি করে। ভর্তির সুযোগ পেলে দিতে হয় 4 থেকে 5 লাখ টাকা। এই জেলা প্রতিনিধি কোনো একটা কোচিং সেন্টারের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে। টাকার একটা অংশ চলে যায় তার পকেটে। সেই বড় ভাই আবার এসব জালিয়াত চক্রের প্রধানের সাথে চুক্তি করে। তার সাথে চুক্তি হয় 2 থেকে 2.5 লাখ টাকার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন চক্রের প্রধান বিষয় সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীকে দিয়ে ভর্তি পরীক্ষা দেয়। যে ভর্তি পরীক্ষা দেয় সে পায় 1 লাখ টাকা। আগেই এরকম কথা থাকে যে 4 লক্ষ টাকা দিতে হবে বা যার কাছ থেকে যত নিতে পারে। তো অভিভাবক যারা টাকা দিয়ে দেন তারা মার্কশিট এবং ভিকটিমকে অভিভাবকের কাছে হ্যান্ডওভার করে দেয়। কিন্তু যারা টাকা দিতে চায় না, তখন তারা ভিকটিম যিনি পরীক্ষার্থী তাকে প্রকৃত পরীক্ষার্থী তাকে আটক করে রাখে এবং তার মূল মার্কশিট এবং সার্টিফিকেটটা তাদের হেফাজতে নিয়ে নেয়। দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন এখন অনলাইনে নেওয়া হয়। আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর আপলোড করতে হয়। এই জালিয়াত চক্র ভর্তি পরীক্ষার সকল তথ্য নিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে। সকল তথ্য ঠিক থাকলেও ছবির ক্ষেত্রে সূক্ষ্ম গরমিল করে। ছবিতে এমনভাবে কাজ করা হয় যেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আর ভর্তিকৃত শিক্ষার্থীর দুজনের চেহারায় মিল পাওয়া যায়। তারপর পরীক্ষার কক্ষে পরিদর্শকদের চোখ এড়িয়ে পরীক্ষা দিয়ে চলে আসে। স্বাক্ষরের ক্ষেত্রে ইংরেজিতে বড় অক্ষরের স্বাক্ষর দেয়া হয় যেন হাতের লেখায় তেমন কোনো পরিবর্তন চোখে না পড়ে। পরীক্ষার রুমে যারা দায়িত্ব পালন করেন যেসব টিচাররা, ছবি মিলানো জেনুইন পরীক্ষার্থী কিনা এটা ওনারা করেন না। তারপরে হচ্ছে অ্যাডমিট কার্ডে আর একটা অংশ নিয়ে আসেন না, ছবি যেটাতে থাকে দুটো ছবি মিলানো, একই ছবি কিনা, একই ব্যক্তির ছবি কিনা, এইসব জিনিসগুলো মিলান না। যে কারণে এই ধরনের মানে শর্টকামিং, এই লুপহোলসগুলো এইটার সুযোগটা নেয় হচ্ছে এইসব ফেক পরীক্ষার্থীরা। রোকন চক্রের কাছ থেকে ঢাকায় এরকম আরও কয়েকটি চক্রের নাম পাওয়া গেল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র আবু রায়হান ও দেবজিতের নেতৃত্বে 2টি চক্র আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র শামীমের নেতৃত্বে একটি চক্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলমগীর হোসেনের নেতৃত্বে একটি চক্র, আর ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র শেখ তানভীরের নেতৃত্বে একটি চক্র কাজ করে। এই চক্রে প্রক্সি ভর্তি পরীক্ষার্থী হিসেবে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 4র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ আশরাফুল, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের 4র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ মাহবুব হোসেন এবং বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 4র্থ বর্ষের ছাত্র জিহান। এরা প্রত্যেকেই পরীক্ষা প্রতি 1 থেকে 1.5 লাখ টাকা করে নেয়। এসব তথ্য জেনে বারবার শুধু একটা কথায় মাথায় আসছে, মেধার কি ব্যবহার দেখুন। অর্থ উপার্জনের জন্য যেন তারা আর অপেক্ষা করতে পারেনি। তারা আরও যে কি করে সে তথ্য তো আমাদের কাছে নেই। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও পছন্দ, আবার তালাশের অনুসন্ধান বলছে ভর্তি জালিয়াতির জন্য ওই চক্রেরও পছন্দ এই বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পছন্দ তালাশ। তাই তাদের কাছ থেকেও অনুসন্ধানে সহযোগিতা পাওয়া গেল। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি এবং সক্ষম হয়েছি। আমরা মনে করি যে আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না এবং এই ব্যাপারে 0 টলারেন্সে কাজ করেছি। কোনোভাবেই যদি কোনো জালিয়াতি না করতে পারে তৎপরতার কোনো ভাব ছিল না আমাদের, এবং আমরা সক্ষম হয়েছি সকলকে নিয়ে। ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত কাজ করে। ভর্তি জালিয়াতি এবং প্রক্সি পরীক্ষা দিতে আসা কয়েকজন ধরাও পড়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্তদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র
ময়মনসিংহের মোহাম্মদ আশরাফুল। এই আশরাফুলের নাম আপনারা একটু আগেই জেনেছেন। এ তালিকায় আছে নড়াইলের রিয়াজুল ইসলাম, সমাপ্ত গায়েন, কক্সবাজার জেলার মহেশখালীর শফিউল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঠাকুরগাঁয়ের মোহাম্মদ রাসেল। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা মামলাও দায়ের করে। পরবর্তীতে তালাশ টিমের অনুসন্ধান আর বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে এরকম আরও কয়েকজনের ভর্তি জালিয়াতি প্রমাণিত হয়। 4 জন শিক্ষার্থীর ভর্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল করে। যারা ভর্তি হতে এসছে পরীক্ষার সময় তারা পরীক্ষা দেয়নি, এরকম 2 জনকে আমরা পেয়েছি। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা একটি মামলা করি দিনাজপুর কোতোয়ালি থানায় এবং মামলা সহ সেই আসামি 2 জনকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। কিন্তু একজন অভিযুক্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আর সে হলো টাঙ্গাইলের মিথুন আহমেদ হৃদয়, যে সৌরভকে রোকন চক্রের পথ দেখিয়েছিল। হৃদয়ের ভর্তির নথিপত্র ঘেঁটে দেখা যায় ভর্তি ফরমে ব্যবহৃত ছবি আর হৃদয়ের বাস্তব ছবির মধ্যে পুরোপুরি মিল নেই। আরও অনেক বিষয়ই অসামঞ্জস্যপূর্ণ। ছবি এবং ভিডিও ফুটেজ সেখানে যে সে যেসব স্বীকারোক্তি দিয়েছে তালাশ টিমের কাছে, সেই স্বীকারোক্তির ভিত্তিতেই হৃদয়ের ভর্তি হয়তো বাতিল হয়ে যাবে। এবার একটু অন্যদিকে নজর দেয়া যাক। চুক্তির টাকা দিতে পারেনি জন্য সৌরভকে অপহরণ করে রেখেছিল ভর্তি জালিয়াত চক্র। আর যারা 4 থেকে 5 লাখ টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে, তারা টাকাগুলো কোথায় পেল? দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে থাকা ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে অভিযুক্তদের তথ্য যাচাই হচ্ছে। আদল বিন আশরাফ রোকন চক্রের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে অভিযোগ আছে তার নামে। আদলকে ডেকে আনা হলো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে। ভর্তি যাচাইয়ের জন্য বেশ কিছু প্রশ্ন করা হলো তাকে। সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারল আদল। নিজের স্বাক্ষর মেলানোর জন্য পুনরায় স্বাক্ষর নেওয়া হলো, স্বাক্ষরও একই। এবার ছবি মেলানোর পালা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমে যে ছবি দেয়া হয়েছে সেই ছবির সাথে বাস্তব ছবির একটু ভিন্নতা চোখে পড়ল। এবার আদলকে জেরা করলে আসল ঘটনা বেরিয়ে এলো। এটা তোমার ছবি না, কার ছবি এটা তোমাকে বলতে হবে। জাহাঙ্গীরনগরের জন্য প্রক্সির জন্য একটা ই করছিলাম, কিন্তু জাহাঙ্গীরনগর প্রক্সির জন্য আমি ছবিটা দিছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্র রাজিবুল হাসান তারিফ 4 লাখ টাকার বিনিময়ে তাকে প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে ভর্তি পরীক্ষায় চান্স পাইয়ে দেওয়ার চুক্তি করে। আচ্ছা, তোমার সাথে যে রাজীবের কন্ট্যাক্ট হয়েছে, হ্যাঁ, সেই রাজীবকে তুমি দেখলে চিনতে পারবা? জি, চিনতে পারবা। আচ্ছা, আমাদের কাছে যে ছবি আছে দেখো তো, এইটা সেই রাজীব কিনা? এটা? জি, এই সেই রাজীব? জি। এর সাথেই তুমি টাকা লেনদেন করেছো? জি। কত টাকা লেনদেন করছিলা? 4 লাখ। 4 লাখ। কোথায় টাকাটা দিয়েছিলা? ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সামনে। কখন? বিকালবেলা 4টা-5টা এরকম সময়। তার সাথে কেউ ছিল? তার একটা ফ্রেন্ড ছিল, তারা মোটরসাইকেল আসছিল, এসে শুধু আমার টাকাটা নিয়ে বললো তোমাকে কাগজটা এনে দিচ্ছি, পরে কাগজটা দিয়ে গেছে। এই দুর্দিনে সেই বড় ভাই রাজীবকে ফোন দিল আদল। আমার তো একটু টেনশন হইতেছে ভাই, আশেপাশে কেউ আছে যে যার কাছে আমি একটু যাবো, যে একটু কথা বলবো। তোমার কারোর সাথে কোনো কথা বলার জন্য তুমি তোমার মধ্যে থাকতে থাকো। আর চুপচাপ থাকার কি সুযোগ আছে? আমি অনেক ভাবতাম, আমি ডেইলি এখনো কাঁদি, প্রতিদিন কাঁদি এটা নিয়ে। আমি ডেইলি এটা চিন্তা করতাম, ডেইলি কাঁদতাম আমি রাত্রে, আমার যদি কখনো এরকম কিছু হয়। সবসময় আমার বাবার আমার কথা চিন্তা করতাম, এরকম কিছু হলে বাবা মার কি হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদলকে পুলিশে দিয়ে দিল। এই অনুসন্ধান এভাবে শেষ হবে তা আমরা কখনো ভাবিনি। অনুসন্ধানের পথ কখনো কখনো আমাদের কঠিন বাস্তবতার সম্মুখীন করে। এই আদলের বেলায় যা ঘটলো তা কি আসলেই কাম্য ছিল? আর একটি প্রশ্ন আমাদের মাথায়, মোবাইলের সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পরেও এসব ঘটনা ঘটে কিভাবে? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক
তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149, 150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।